গুড মর্নিং। আমরা আজ পড়ব তোমাদের অষ্টম শ্রেণীর মৌল, যৌগ ও রাসায়নিক বিক্রিয়া বলে যে মূল এককটা রয়েছে তার মধ্যে আমরা পরমাণুর যে গঠন, প্রথম উপ এককটা ছিল ৭৯ পাতায় পরমাণু অণুর ধারণা, এবং তারপরে আমরা ৮৫ পাতায় আজকে চলে যাচ্ছি যোজ্যতা ও রাসায়নিক বন্ধন। যোজ্যতা ও রাসায়নিক বন্ধন আমি মূল এককটা হিসাবে আজকে চতুর্থ দিনের যে ক্লাস সেটা শুরু করছি। মৌল, যৌগ, রাসায়নিক বিক্রিয়া, যোজ্যতা ও রাসায়নিক বন্ধন। যোজ্যতা ও রাসায়নিক বন্ধন। এখন প্রথমেই আমরা রাসায়নিক বন্ধন জিনিসটা একটুখানি আগে বুঝে নিই। রাসায়নিক বন্ধন হচ্ছে যে যখন একাধিক বা একই মৌলের যখন একাধিক পরমাণু যখন পরস্পর যুক্ত হবে তখনই আমার রাসায়নিক বন্ধন তৈরি হবে। কি বললাম? দুটো পরমাণু। মনে করো আমরা যে আছি পটাশিয়াম ক্লোরাইড, তার ফর্মুলা হচ্ছে KCl। তাহলে পটাশিয়াম একটা মৌলিক পদার্থের একটা পরমাণু, ক্লোরিনও একটা মৌলিক পদার্থের একটা পরমাণু। তাহলে এরা নিশ্চয়ই যুক্ত হয়ে তৈরি করেছে পটাশিয়াম ক্লোরাইড। ঠিক একইভাবে আমরা যদি কার্বন ডাই অক্সাইড, যে যৌগটা বাতাসে আছে, কার্বন ডাই অক্সাইড কিভাবে তৈরি হবে না, কার্বনের পরমাণু একটা এবং অক্সিজেনের দুটো পরমাণু পরস্পর যুক্ত হচ্ছে। এটাই হচ্ছে এই যে যুক্ত হওয়া। এই যুক্ত হয়ে তাহলে যুক্ত হতে গেলে এখানে নিশ্চয়ই একটা কিছু বাঁধা বা বন্ধন থাকতে হবে। পরমাণুগুলোর মধ্যে একটা কিছু টাচ থাকতে হবে, লিঙ্ক থাকতে হবে। সেই লিঙ্কটাই হচ্ছে বন্ধন। এখন বন্ধন তাহলে সবাই কি সবার সাথে এরকম ভাবে যুক্ত হতে পারবে? তা কিন্তু নয়। এই যে যুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটা কি বলছি? যোজ্যতা। তোমরা আমার যোজ্যতা বলে একটা ভিডিও আছে, ওটা দেখতে পারো, অল ক্লাসেস যোজ্যতা। যোজ্যতার বাংলাটা হচ্ছে, যোজ্যতার নর্মাল মিনিংটা হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা। একটা পরমাণু বা একই মৌলের একাধিক পরমাণু পরস্পর যে যুক্ত হচ্ছে, যেমন মনে করো O2, আমি আবার নিজের এই অক্সিজেন গ্যাসটা O2, এটা একটা অণু তৈরি হয়েছে। নিশ্চয়ই কি দিয়ে তৈরি হয়েছে না, দুটো অক্সিজেন পরমাণু দিয়ে। O+O = হচ্ছে O2 তৈরি হচ্ছে। তাহলে এই যে দুটো O, তাদের মধ্যে একটা যোগ, তাদের মধ্যে একটা লিঙ্ক, সেটা হচ্ছে রাসায়নিক বন্ধন। কিভাবে এই লিঙ্কটা তৈরি হচ্ছে সেটা আমরা জানবো পরে। আর এই যে অক্সিজেনের যুক্ত হওয়ার ক্ষমতা, সেটাই হচ্ছে অক্সিজেনের যোজ্যতা। পটাশিয়ামের যুক্ত হওয়ার ক্ষমতা, সেটা হচ্ছে পটাশিয়ামের যোজ্যতা। এইভাবে যোজ্যতা জিনিসটা। এখন যোজ্যতা কার যোজ্যতা আছে বা কে যুক্ত হতে পারে সেটা জানতে গেলে আমাকে আগে জানতে হবে তাদের ইলেকট্রন বিন্যাস। যে এটা সমস্তটাই ডিপেন্ড করছে, এই যে পরমাণু পরস্পর যুক্ত হচ্ছে, এই যুক্ত হওয়াটা নির্ভর করছে তার ইলেকট্রন বিন্যাসের উপরে। যেমন আমরা যদি বলি সোডিয়াম কিভাবে যুক্ত হবে না, সোডিয়াম এটা আমরা জানি 11 নম্বর মৌল, মানে পারমাণবিক ক্রমাঙ্ক 11। তাহলে সোডিয়ামের ইলেকট্রন আছে মোট 11টি। তাহলে তার ইলেকট্রন বিন্যাস তোমরা ক্লাস 7-এ শিখেছো, বা 8-এও আমরা আগের ক্লাসে শিখেছি। K কক্ষ, L কক্ষ, M কক্ষ। এরকম ভাবে K কক্ষে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, L কক্ষে 8টা থাকতে পারে। তাহলে 8 আর 2 10টা হয়ে গেল, আর রইল বাকি একটা, সেই একটা M কক্ষে থাকবে। ঠিক আছে। আবার দেখো ক্লোরিন, আর একটা উদাহরণ নিই, ক্লোরিন 17। তাহলে এখানে ইলেকট্রন আছে 17টা। তাহলে ইলেকট্রন বিন্যাস হচ্ছে K কক্ষে 2টো, L কক্ষে 8টা এবং M কক্ষে 7টা। তাহলে এখানে এই যে তোমার ইলেকট্রন বিন্যাস, এখান থেকে কিন্তু আমরা এই যোজ্যতা জিনিসটা নির্ণয় করতে পারবো। এখন আমি বলেছি যোজ্যতা মানে হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা। এবারে পরমাণু কেন যুক্ত হয়, কেনই বা সে যুক্ত হবে, বা
যারা যুক্ত হচ্ছে না তারাই বা কেন যুক্ত হচ্ছে না, তার কারণ হচ্ছে সবসময় এটা একটু জেনে রাখো যে মৌলগুলো পরমাণুগুলো কি চায় না, তার সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করতে চায়। কি বললাম? পরমাণুগুলো তার সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করতে চায়। যেমন আমি আর একটা উদাহরণ, কার্বন, কার্বনের মোট হচ্ছে 6টা ইলেকট্রন, তাহলে ইলেকট্রন আছে 6টা, তাহলে কে কক্ষে 2টো, এল কক্ষে 4টে। তাহলে দেখো সর্ববহিস্থ কক্ষ মানেটা কি? সোডিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ কক্ষ হচ্ছে এম কক্ষ, যেখানে ইলেকট্রন আছে 1টি। ক্লোরিন তার বাইরের কক্ষে ইলেকট্রন আছে 7টি। কার্বন তার বাইরের কক্ষে ইলেকট্রন আছে 4টি। তাহলে এই সর্ববহিস্থ কক্ষে কি টার্গেট বললাম? সবসময় পরমাণুর লক্ষ্য হচ্ছে সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করা। তাহলে দেখো ক্লোরিন তার 7টা রয়েছে, সে সহজেই আর একটা ইলেকট্রনকে যদি গ্রহণ করে, আমি গ্রহণ করি একটা ইলেকট্রন, তাহলেই এর 8টা হয়ে যাবে। কার্বন তার 4টে রয়েছে, তাহলে এ কিন্তু আরো 4টে যদি গ্রহণ করে তাহলে এর 8টা হয়ে যাবে। এদিকে সোডিয়াম তার বাইরের কক্ষে কিন্তু 1টা আছে, এ কি করবে না, এ ওই একটা ইলেকট্রন, তাহলে একে 8টা করতে গেলে এই কক্ষ থেকে তাহলে আরো 7টা ইলেকট্রন নিতে হবে। তাহলে 7টা ইলেকট্রন কিন্তু সহজে সে পাবে না, সে তখন একটা সহজ উপায় নেবে যে এই একটা ইলেকট্রনকে সে যদি ত্যাগ করে দিতে পারে, সে যদি ছেড়ে দিতে পারে সর্ববহিস্থ কক্ষ থেকে। এই যে সোডিয়ামের আমার যে দেখতে কে কক্ষে আছে 2টো ইলেকট্রন, এল কক্ষে আছে 8টা ইলেকট্রন এবং এম কক্ষে আছে এই 2টো ইলেকট্রন, তার আগে 8টা রয়েছে, 1 2 3 4 5 6 7 8 এবং কে কক্ষে আছে 2টো ইলেকট্রন। তাহলে এই যে সর্ববহিস্থ কক্ষে একটা ইলেকট্রন আছে, এই একটা ইলেকট্রনকে সে যদি ছেড়ে দিতে পারে তাহলেই দেখো তার কিন্তু এই কক্ষটাও সঙ্গে সঙ্গে অ্যাবলিশড হয়ে যাবে, কক্ষটাও আর থাকবে না এবং তার তখন সর্ববহিস্থ কক্ষ হয়ে যাবে এল কক্ষ। এল কক্ষে তখন তার 8টা ইলেকট্রন পূর্ণ হয়ে যাচ্ছে। তাহলে সোডিয়াম কি চাইছে? ইলেকট্রন ত্যাগ করতে। ঠিক আছে, এই যে একটা ইলেকট্রন ত্যাগ করছে তার মানে সোডিয়ামের যোজ্যতা হচ্ছে 1। তার মানে যোজ্যতার সংজ্ঞাটা কি হচ্ছে না, সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করার জন্য যতগুলি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করতে চাইছে সেটাই হচ্ছে তার যোজ্যতা। যেমন সোডিয়ামের তাহলে যোজ্যতা কত হলো? সোডিয়ামের যোজ্যতা হলো 1, কারণ সে একটা ইলেকট্রন ত্যাগ করতে চেয়েছে। ক্লোরিনের যোজ্যতা কত হলো না, সে একটা ইলেকট্রন নিতে চেয়েছে, অর্থাৎ যোজ্যতা হলো 1। কার্বন সে কি করতে চাইছে? 4টে ইলেকট্রন নিতে চাইছে, তাহলে যোজ্যতা হলো 4। তাহলে যাদেরই সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন একটা থাকবে সে একটা ত্যাগ করে দেবে, যোজ্যতা হবে 1। যাদের 2টো থাকবে সে 2টো ত্যাগ করে দিতে চাইবে, তার যোজ্যতা হবে 2। যখন 3টে থাকবে সে 3টেই ত্যাগ করে দিতে চাইবে, যোজ্যতা হবে 3। 4টে থাকলে সে কিন্তু নিতে চাইছে, যোজ্যতা হবে 4। 4টে নিলে 8টা হবে। 5 থাকলে 3টে নিলে তাহলে যোজ্যতা হবে 3। 6টা থাকলে 2টো নেবে, তখন যোজ্যতা হবে 2। 7টা থাকলে একটা নেবে, যোজ্যতা হবে 1, যেমন ক্লোরিনের উদাহরণ। আর যদি 8টাই থাকতো তখন সে কিন্তু আর কোন রকম ইলেকট্রন দান বা গ্রহণ কিছুই করতে চাইবে না, তখন তার যোজ্যতা হয়ে যাবে 0। যেমন আমাদের নিষ্ক্রিয় মৌলগুলো, আমরা যদি নিয়ন 10 নম্বর মৌলটা দেখি, 10, তার ইলেকট্রন আছে 10টা, তাহলে কে কক্ষে আছে 2টো এবং এল কক্ষে আছে 8টা। তাহলে দেখো নিয়ন সে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন তার হয়ে গেছে, সে কিন্তু আর দান বা গ্রহণ কিছুই করতে চাইছে না, এটাই হচ্ছে তার যোজ্যতার ফলে হচ্ছে 0। এর তখন যোজ্যতা হয়ে যাবে 0। বোঝা গেল? তাহলে যোজ্যতার বাংলা অর্থটা বললাম যুক্ত হওয়ার ক্ষমতা। যোজ্যতা কেন তৈরি হয় না, তার সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যার উপরে, সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা যেমন থাকবে সেই অনুসারে তার যোজ্যতার আমরা পরিমাপটা করতে পারছি, অর্থাৎ সে কি পরিমাণ ইলেকট্রন। কিন্তু কেন ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করছে? বাক্যটা হচ্ছে যে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এই বাইরের কক্ষে অষ্টক পূর্তি, এটাই হচ্ছে লক্ষ্য।
লক্ষ্যটা হচ্ছে অষ্টক পূর্তি, অর্থাৎ সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রনকে পূর্ণ করা। ঠিক আছে, তাহলে এর জন্যই কিন্তু মৌল অপর মৌলের সাথে বা একটা পরমাণু অপর পরমাণুর সাথে যুক্ত হয়, আর এই যুক্ত হওয়ার ক্ষমতাটাই হচ্ছে যোজ্যতা। তাহলে নিয়নের যোজ্যতা হচ্ছে 0, নিয়নের কোনো যুক্ত হওয়ার ক্ষমতা নেই। মানে যুক্ত হওয়ার ক্ষমতাটাকে আমরা যে সংখ্যাগুলো দিয়ে প্রকাশ করছি সেটাই হচ্ছে তার যোজ্যতা। এবং যোজ্যতার ফলে আমার কিন্তু এই রাসায়নিক বন্ধনটা গঠিত হচ্ছে। এই রাসায়নিক বন্ধন এবার আমরা জানবো যে রাসায়নিক বন্ধন হচ্ছে 2 টাইপের, 2 ধরনের। তোমরা সিলেবাসে আমরা এখন শিখবো 2 ধরনের রাসায়নিক বন্ধন আছে। পরবর্তীকালে আরো উঁচু ক্লাসে যাবে তখন আরো অন্য টাইপের শিখবে। এখন রাসায়নিক বন্ধনকে আমরা 2 টাইপের শিখবো। একটা হচ্ছে আয়নীয় বন্ধন, আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন। এখন আয়নীয় বন্ধনের মাধ্যমে যে যৌগ তৈরি হয় তাকে বলা হয় আয়নীয় যৌগ। সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগ তৈরি হয় সেটা হচ্ছে সমযোজী যৌগ। আমরা সমযোজী বন্ধন পরের দিনে পড়বো। আজকে আমরা আয়নীয় বন্ধনটা বা আয়নীয় যৌগ, আয়নীয় বন্ধনের মাধ্যমে কিভাবে আয়নীয় যৌগ তৈরি হচ্ছে সেটা আমরা দেখে নেব। ঠিক আছে, তাহলে আয়নীয় বন্ধনের মাধ্যমে যে যৌগ তৈরি হচ্ছে সেটাই হচ্ছে আয়নীয় যৌগ। এর একটা উদাহরণ হিসাবে আমরা প্রথমে নিলাম সোডিয়াম ক্লোরাইড। একটু আগে নিয়েছিলাম সোডিয়াম এবং ক্লোরিন, তার ইলেকট্রন বিন্যাস আমি দেখব। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা আয়নীয় যৌগের উদাহরণ। তাহলে আমরা সোডিয়াম, তার ইলেকট্রন বিন্যাস কে কক্ষে 2টো, এল কক্ষে 8টা এবং এম কক্ষে 1টা। ক্লোরিন, তার 17টা ইলেকট্রন, 2, 8 এবং 7। তাহলে এরা কি করবে না, ইলেকট্রন এ চাইবে একটা ত্যাগ করতে, এ চাইবে ওই একটা ইলেকট্রনকে গ্রহণ করতে। তাহলে এরা পরস্পর একটা ত্যাগ এবং একটা গ্রহণ করতে চাইছে। তখনই সোডিয়াম তার বাইরের কক্ষটা আমি আঁকবো। সোডিয়ামের বাইরের কক্ষে ইলেকট্রন আছে 1টা। ক্লোরিন, তার বাইরের কক্ষে ইলেকট্রন আছে 7টা। 1, 2, 3, 4, 5, 6, 7টা। সবচেয়ে বাইরের কক্ষটা আঁকলাম। তাহলে সোডিয়াম কি করছে না, একটা ইলেকট্রনকে ক্লোরিনকে ত্যাগ করে দিচ্ছে। তার ফলে সোডিয়াম পরমাণুটা এবারে কি হবে, যখনই একটা ইলেকট্রন ত্যাগ করে দেবে তখনই সেটা Na+ পরিণত হবে। আর ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করার জন্য সে Cl- আয়নে পরিণত হবে। এবারে এটাকে বলছে ক্যাটায়ন, এটাকে বলছে অ্যানায়ন। মানে দুজনে আগে আয়ন উৎপন্ন করবে। আয়নীয় যৌগ কিভাবে তৈরি হচ্ছে না, পরমাণুগুলো আয়ন উৎপন্ন করছে, করে যখনই আয়ন, একজন ক্যাটায়ন এবং একজন অ্যানায়ন, একজন ধনাত্মক একজন ঋণাত্মক আয়ন তৈরি করলো, তখন সেই আয়নগুলোর মধ্যে কি হবে না, একটা তড়িতাকর্ষণ হবে, একটা আকর্ষণ বলের সৃষ্টি হবে প্লাস এবং মাইনাসের মধ্যে। তবেই এরা কিন্তু কাছাকাছি আসবে, এসে তৈরি করবে NaCl। এইভাবে সোডিয়াম ক্লোরাইড আয়নীয় যৌগটা তৈরি হয়। বোঝা গেল? আমরা এরপরে কতগুলো তোমাদের দেখবে 87 পাতাতে একটা ছকের মাধ্যমে অনেকগুলো যৌগ তৈরি হয়েছে। যেমন প্রথমেরটাই আছে সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, তারপরে আছে দেখো জিঙ্ক। আচ্ছা, তারপরে আছে পটাশিয়াম ফ্লুরাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, জিঙ্ক সালফাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। একটা অণু আছে ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে তোমরা বুঝতে পারবে পরপর। ক্যালসিয়াম ক্লোরাইড, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড যৌগটা কিভাবে তৈরি হচ্ছে না, ক্যালসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসটা দেখি। ক্যালসিয়ামের 20টা ইলেকট্রন আছে। তাহলে কে কক্ষে আছে 2টো, এল কক্ষে আছে 8টা, এম কক্ষেও আছে 8টা। আর ক্লোরিন, তার 17টা ইলেকট্রন আছে। আগে আমাকে ইলেকট্রন বিন্যাসটা কিন্তু জানতে হবে। 2, 8, 7। আর তোমরা 20 নম্বর পর্যন্ত মৌল পরপর মুখস্থ করেছো, তার জন্য আমার কিন্তু এই ইলেকট্রন বিন্যাসটা যখনই করতে পারবো। তাহলে এ কি চাইছে, আচ্ছা 2, 8, 8, 2 এন কক্ষে, সরি এখানে আরো 2টো ইলেকট্রন, মোট 20টা ইলেকট্রন। তাহলে এ 2টো ইলেকট্রন ত্যাগ করতে চাইছে,
এ কিন্তু আর একটা ইলেকট্রন নিতে চাইছে, এ একটা ইলেকট্রন নিতে চাইছে, এ দুটো ইলেকট্রনই ত্যাগ করে দিচ্ছে। তাহলে দেখো যখনই দুটো ইলেকট্রন ত্যাগ করবে তখন ক্যালসিয়ামটা কিসে পরিণত হবে? Ca2+। দুটো ঋণাত্মক কণা ইলেকট্রন যখন ত্যাগ করে দিচ্ছে তখন তার চার্জ হয়ে যাবে 2+ ক্যাটায়নটা, আর ক্লোরিনটা একটা ইলেকট্রন গ্রহণ করছে, তার জন্য হবে Cl-। বোঝা গেল? তাহলে এই যে ক্যালসিয়াম 2+ এবং ক্লোরিন মাইনাস, এরা কিন্তু কাছাকাছি আসবে। এখন কাছাকাছি কি করে আসবে সেটা দেখো, যে ক্যালসিয়াম এর চার্জটা হচ্ছে যখনই 2+ হচ্ছে আর ক্লোরিনের চার্জ হচ্ছে -1, তাহলে এই চার্জ দুটোকে আগে কিন্তু সমান করতে হবে, তবেই তারা কিন্তু যুক্ত হবে। কি করে চার্জ সমান করব না, 2+ আর এখানে মানে 2+টাকে +2 লিখছি আমি, +2 লিখছি। ক্যালসিয়ামের চার্জ হচ্ছে +2 আর ক্লোরিনের চার্জ হচ্ছে -1। এখন দেখো এই দুটোকে সমান করতে গেলে তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা -2 হয়ে যাবে, আর এটাকে 1 দিয়ে গুণ করতে হবে। বোঝা গেল? তাহলে এরা দুজনে যুক্ত হলে তখন টোটাল চার্জটা কিন্তু শূন্য হবে, টোটাল তড়িৎটা শূন্য হবে। কি বললাম? ক্যালসিয়ামের 2 একক ধনাত্মক চার্জ আর ক্লোরিনের -1 একক ঋণাত্মক চার্জ। তাহলে তার জন্য আমার কটা তাহলে ক্লোরিন লাগছে? দুটো ক্লোরিন পরমাণু লাগছে, তার জন্যই সংকেতটা হচ্ছে CaCl2। বোঝা গেল? তার জন্য তাহলে আমাকে এখানে লিখবো যে একটি Ca2+ যুক্ত 2টি Cl-। এদের মোট চার্জটা হচ্ছে 0। তবেই যৌগটা গঠিত হবে যখন মোট চার্জটা 0 হবে। এই 0টা আমাকে করতে হবে। বোঝা গেল? এইভাবে তোমরা তাহলে ছকটাকে এখানটা পূরণ করতে পারবে। যখনই দেখবে একজনের চার্জ আছে +2 আর একজনের চার্জ আছে -3, তাহলে যদি -3 হতো, যদি এটা, তাহলে কি হতো না, -3টাকে আর +2টাকে একসঙ্গে সমান করতে গেলে দুজনকে 6 যেতে হবে, মানে তাদের লসাগু, মিনিমাম লঘিষ্ঠ সাধারণ গুণিতক যেটা লসাগু। তাহলে 2কে তখন 3 দিয়ে গুণ করব আর -3কে 2 দিয়ে গুণ করব। বোঝা গেল? যেমন তোমাদের লাস্ট উদাহরণটা আছে Al2O3, আমি ওইটাতে একটু করে দিচ্ছি, তাহলে তোমরা বাকি ছকটা পূরণ করতে পারবে। দিয়ে তোমাদেরকে কোশ্চেন দিয়ে দিচ্ছি আজকের মতো। আমরা পরের দিন তাহলে আরেকটু যত জিনিসটা রয়েছে এ দেখো, Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড যৌগটা কিভাবে তৈরি হয়েছে না, অ্যালুমিনিয়াম তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে K কক্ষে 2টো, L কক্ষে 8টা, M কক্ষে 3টে। অক্সিজেন তার 8টা ইলেকট্রন আছে, 2 এবং 6। তাহলে এ চাইবে 3টেই ত্যাগ করতে, এ চাইবে 2টো গ্রহণ করতে, 8টা করতে চাইছে। যখনই 2টো গ্রহণ করতে চাইছে তার মানে ক্লোরিনে এই অক্সিজেনের চার্জ হয়ে যাচ্ছে O-2 আর অ্যালুমিনিয়ামের চার্জ হয়ে যাচ্ছে Al+3। তাহলে দেখো অ্যালুমিনিয়াম তখন এর কত দিয়ে গুণ হবে, +3কে 2 দিয়ে গুণ করব আর এটাকে 3 দিয়ে গুণ করব। তার মানে অ্যালুমিনিয়ামের 2টো পরমাণু, 2টি Al3+ যুক্ত 3টি অক্সিজেন 2- যুক্ত হয়ে তৈরি হচ্ছে Al2O3। তাহলে এই টেবিলটা তোমরা যে 87 পাতায় টেবিলটা তোমরা পূরণ করতে পারবে এইভাবে। Al2 দুটো অ্যালুমিনিয়াম, 3টি অক্সিজেন, মোট চার্জ কিন্তু 0 হবে, আয়নীয় যৌগের মোট চার্জটা 0 হবে। বোঝা গেল? এইভাবে আমরা আয়নীয় যৌগগুলো তৈরি করতে পারি। তাহলে আজকের যে এই যে আমরা 3 পাতা পড়লাম, যোজ্যতা রাসায়নিক বন্ধন থেকে আমরা 3 পাতা পরপর পড়লাম, এখান থেকে কি ধরনের তোমাদের টেবিলটা তৈরি করতে হবে ফার্স্ট এটা করবে। তার আগে আমরা কতগুলো প্রশ্ন তোমরা খাতাতে উত্তর লেখার চেষ্টা করবে। যেমন 1 নম্বর প্রশ্ন হচ্ছে যোজ্যতা কাকে বলে, যোজ্যতার সংজ্ঞা। 2 নম্বরে রাসায়নিক বন্ধন কাকে বলে, রাসায়নিক বন্ধন জিনিসটা কি, ইহা কয় প্রকার,
ইহা কয় প্রকার ও কি কি? রাসায়নিক বন্ধন কাকে বলে, ইহা কয় প্রকার ও কি কি? এবার আমরা বিভিন্ন যোজ্যতা কেন রাসায়নিক বন্ধন তৈরি হয় বা যোজ্যতা কেন তৈরি হয়, যোজ্যতা সৃষ্টি হয় কেন, এটা লিখতে পারো। ওই সর্ববহিস্থ কক্ষে 8টা ইলেকট্রন পূর্ণ করতে যাওয়ার জন্য কিন্তু যোজ্যতা সৃষ্টি হচ্ছে। আয়নীয় বন্ধন কিভাবে সৃষ্টি হয় দেখাও। আয়নীয় বন্ধন কিভাবে সৃষ্টি হয়, একটা আমি সোডিয়াম ক্লোরাইডটা যেভাবে করলাম সেইভাবে এটাকে দেখাবে একটা উদাহরণ নিয়ে। আয়নীয় বন্ধন কিভাবে সৃষ্টি হয় দেখাও সোডিয়াম ক্লোরাইড। আর তোমাদেরকে ওই টেবিলটা পূরণ করবে। আর একটা কথা বলে দিচ্ছি, এই যে আয়নীয় যৌগগুলো তৈরি হয়, এই আয়নীয়, তাহলে এই কোশ্চেনগুলো তোমরা লিখে নেবে। আর একটা কথা বলে দিচ্ছি যে এই আয়নীয় যৌগটা যে তৈরি হচ্ছে, সোডিয়াম ক্লোরাইড Na+, এদের মধ্যে তড়িৎ আকর্ষণ সৃষ্টি হচ্ছে Cl-। এখন এই আয়নীয় যৌগগুলো অনেক আয়নের সমন্বয়ে তৈরি হয়, মানে অসংখ্য Na+ এর পাশে এরকম Cl-, 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 তাহলে এদের মধ্যেও আকর্ষণ দেখা দেবে। আবার দেখো এর কাছে Na+ আয়নটা একটা আকর্ষণ হবে, এখানেও Na+ আয়নটা একটা আকর্ষণ হবে। তাহলে এই যে অসংখ্য Na+ এবং Cl- পরস্পর আকর্ষিত অবস্থায় থেকে আমার সোডিয়াম ক্লোরাইড যৌগটা তৈরি হলো। এর ফলে বলা হয় যে আয়নীয় যৌগের অণু অস্তিত্ব নেই, আয়নীয় যৌগের অণুর অস্তিত্ব নেই। একটা কোশ্চেন 1 নম্বরে লিখবে যে কোন ধরনের যৌগের অণুর অস্তিত্ব নেই। তাহলে আমরা যে সোডিয়াম ক্লোরাইড একটা অণুর সংকেত বলি, এটা কি সোডিয়াম ক্লোরাইডের অণুর সংকেত? না, এটাকে অণু বলা হবে না, এটা হচ্ছে শুধুমাত্র সংকেত, সোডিয়াম ক্লোরাইডের সংকেত। ঠিক আছে, আমরা আজকে 3 পাতা পড়লাম, তোমরা কিভাবে আয়নীয় যৌগ তৈরি হয় দেখলাম, এবং এর পরের দিনে আমরা আরো যোজ্যতা সম্পর্কে আরো কিছু জানবো, আয়নের যোজ্যতা বা মূলক। তারপরে আমরা সমযোজী ক্লাস শুরু করবো। ওকে, আজ এ পর্যন্ত।